আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরায়েল। সুমুদ ফ্লোটিলায় 23 মালয়েশিয়ান আটক, যে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠেছে বললেন ইরানি স্পিকার। এদিকে মার্কিন সরকারের দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন। এবং সর্বশেষ, রাশিয়া থেকে তেল কেনায় মোদিকে বুদ্ধিমান নেতা বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফ্লোটিলায় সর্বশেষ জাহাজটি আটক করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজটি আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে 6 জন আরোহী রয়েছেন, খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার একমাত্র জাহাজ দ্য ম্যারিনেটকেও শুক্রবার সকালে ফিলিস্তিনি উপকূলের কাছে ইসরায়েলি বাহিনী আটক করেছে। লাইভ স্ট্রিম ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি সেনারা জোরপূর্বক জাহাজটিতে প্রবেশ করছে। 6 জন নাবিক নিয়ে যাত্রা করা পোল্যান্ডের পতাকাবাহী মেরিনেট ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ কার্যকর জাহাজ। এর আগে বহরের 43টি জাহাজ আটক করে দখলদার বাহিনী। ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকার কর্মীদের আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে রয়েছে সুইডিশ অধিকার কর্মী থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। এদিকে সুমুদ ফ্লোটিলায় 23 মালয়েশিয়ান আটক, যে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। গাজায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবিক মিশনের অংশ হিসাবে যাত্রাকালে ইসরায়েলি বাহিনী 23 মালয়েশিয়ান স্বেচ্ছাসেবককে আটক করেছে। এই ঘটনায় মালয়েশিয়া সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। আটককৃতদের মধ্যে গায়িকা হেলিজা হেলমিও, জিজি কিরেনা, প্রভাবশালী নুরুল হিদায়া সহ বিভিন্ন জনপরিচিত মুখ রয়েছে। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ঘটনাটিকে মানবিক মূল্যবোধের পতন বলে আখ্যায়িত করে বিশ্ব নেতাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ শুরু করেন। তিনি তুরস্ক, মিশর ও সৌদি আরবের প্রধানমন্ত্রীদের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও যোগাযোগের পরিকল্পনা করেছেন। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ খালেদ নরটিন পরিষ্কারভাবে জানিয়েছেন যে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক পথেই আটক মালয়েশিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর হবে। কারণ ইসরায়েলের সঙ্গে মালয়েশিয়ার সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই, ফলে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনাই এখন একমাত্র কার্যকর কৌশল। 45টি দেশের 500 জনেরও বেশি কর্মীর অংশগ্রহণে জিএসএফ গাজার অবরোধ ভাঙার প্রতীকী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জলবায়ু কর্মী হানবার্গ, হলিউড অভিনেত্রী সুসান এবং নেলসন ম্যান্ডেলার নাতির মতো আন্তর্জাতিক ব্যক্তিদের সম্পৃক্ততা এই মিশনকে বৈশ্বিক মাত্রা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী অন্তত 21টি জাহাজের 317 কর্মীকে আটক করেছে এবং তাদের ইউরোপে নির্বাসনের প্রস্তুতি চলছে। মালয়েশিয়ার মার্কিন দূতাবাসের সামনে প্রায় 5,000 মানুষের সমাবেশে অংশগ্রহণকারীরা আটককৃতদের মুক্তি ও গাজায় সহায়তা পাঠানোর দাবি জানায়। আল্লাহু আকবার ও ইসরায়েলি নিপাত যাক স্লোগানে মুখরিত এই সমাবেশে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়, যেখানে 3টি মূল দাবি জানানো হয়েছে। সব জিএসএফ কর্মীর অবিলম্বে মুক্তি, গাজায় সহায়তা, জাহাজ প্রবেশের অনুমতি, শান্তি প্রক্রিয়াকে ইসরায়েলের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নিশ্চয়তা। বিভিন্ন রাজ্যে অনুরূপ সমাবেশ হয়েছে। দেশব্যাপী মসজিদগুলোতে বিশেষ দোয়া ও কুনুত নাজিলা পাঠানোর মাধ্যমে ফিলিস্তিনি জনগণ ও আটক কর্মীদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মার্কিন দূতাবাসের সামনে একই স্থানে আরও বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে। এদিকে হিজবুল্লাহর আরও শক্তিশালী হয়ে উঠেছে বললেন ইরানি স্পিকার। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের বলেছেন, হিজবুল্লাহ এখনও বেঁচে আছে এবং তারা ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠেছে, যদিও অমঙ্গলকাঙ্ক্ষীরা অন্য কিছু দেখাতে চায়। বৃহস্পতিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি একসময় বলেছিলেন, পূর্ববর্তী শাসন ছিল ইসরায়েলি শাসন ও আমেরিকার হাতে নিয়ন্ত্রিত এক পুতুল সরকার, কিন্তু ইসলামী বিপ্লব সেই পরিস্থিতি বদলে দেয়। তিনি বলেন, হিজবুল্লাহ বেঁচে আছে এবং প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়েছে এমনটা ভাবা ভুল। আজ ইসরায়েল হিজবুল্লাহ ও লেবাননের প্রতিরোধ শক্তিকে ভয় পাচ্ছে। এসব আন্দোলনকে নিরস্ত্র করার প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি আরও বলেন, ইসলামী দেশগুলোর মতো সহযোগিতা ও সংহতি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করে।
ইরানি স্পিকার আরও বলেন, আব্রাহাম চুক্তির মতো স্বাভাবিকীকরণ পরিকল্পনা কখনোই প্রতিরোধকে থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এদিকে মার্কিন সরকারের দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা দ্বিতীয় দিনে গড়িয়েছে। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মতো সমঝোতা না হওয়ায় এমন পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। দেশটির প্রধান দুই দল একে অন্যকে দায়ী করলেও সমাধানের কোনো ইঙ্গিত নেই। মূল বিরোধ রয়েছে ওবামা কেয়ার ভর্তুকি নিয়ে। হোয়াইট হাউস জানিয়েছে, হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দ্রুতই আসতে পারে। তবে অপরিহার্য হিসাবে ধরা কিছু সংস্থা ও কার্যক্রম চালু রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ডব্লিউআইইসি কর্মসূচি নিয়ে, যা নিম্ন আয়ের নারী ও শিশু নবজাতকদের জন্য খাদ্য সহায়তা দেয়। এই কর্মসূচি প্রায় ৭০ লাখ মানুষকে সেবা দেয়। অর্থ বরাদ্দ না হলে ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই এর অর্থ ফুরিয়ে যেতে পারে। মার্কিন কৃষি অধিদপ্তর জানিয়েছে, আপাতত $১৫০ মিলিয়ন জরুরি তহবিল রাজ্যগুলোকে দেওয়া হতে পারে। পাশাপাশি শিশু খাদ্য প্রস্তুতকারক কোম্পানির রিবেট ও রাজ্যর নিজস্ব অর্থ ব্যবহার করা যাবে। ২০২৫ অর্থবছরে ডব্লিউআইসি পেয়েছিল $৭.৬ বিলিয়ন। চলতি অর্থবছরে সেনেট প্রস্তাব করেছে $৮.২ বিলিয়ন। এদিকে শরৎকালীন ব্যস্ত ভ্রমণ মৌসুমে যুক্তরাষ্ট্রের বহু বিখ্যাত জাতীয় উদ্যান সরকারি অচলাবস্থার কারণে বন্ধ হয়ে গেছে। এবং সর্বশেষ, রাশিয়া থেকে তেল কেনায় মোদিকে বুদ্ধিমান নেতা বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, ভারত কখনোই বাইরের চাপ মেনে নেবে না বা কারোর সামনে অপমান সহ্য করবে না। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিমান নেতা আখ্যা দিয়ে রাশিয়া ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককে বিশেষ করে উল্লেখ করেছেন। পুতিন মন্তব্য করেন, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত। তিনি সতর্ক করে বলেন, যদি ভারত এই সরবরাহ প্রত্যাখ্যান করে তবে তাদের প্রায় ৯ বা ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হবে। পুতিনের এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জাতিসংঘ সাধারণ পরিষদে ভারত ও চীনকে ইউক্রেন যুদ্ধে অর্থদাতা আখ্যা দেওয়ার মাত্র ২ সপ্তাহ পর। রাশিয়ান তেল কেনার কারণে শাস্তি হিসাবে যুক্তরাষ্ট্র আগস্টে ভারতের রপ্তানি পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে। ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০%। এই ধরনের উচ্চ শুল্ক বিশ্ববাজারে দাম বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় রাখতে বাধ্য করবে বলে পুতিন সতর্ক করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট সোভিয়েত যুগ থেকে চলে আসা রাশিয়া ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে বলেন, ভারত এই সম্পর্ককে মূল্য দেয় এবং ভারত তা ভুলে যায়নি বলে আমরা কৃতজ্ঞ। তিনি মোদিকে ব্যক্তিগত বন্ধু হিসাবে উল্লেখ করেন এবং তাদের আলাপচারিতায় সবসময় আস্থাভিত্তিক হয় বলেও জানান। শেষে পুতিন বাণিজ্য প্রসঙ্গে জানান, রাশিয়া ভারত থেকে কৃষি পণ্য ও ওষুধ বেশি আমদানি করতে পারে, তবে এজন্য অর্থায়ন, লজিস্টিক্স এবং পেমেন্ট সংক্রান্ত বাধাগুলো দ্রুত দূর করা প্রয়োজন। সূত্র এনডিটিভি।